পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছে, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম, আজ থেকে বিএনএসএ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি, আইপিসি এই আইন আর থাকলো না। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ক্যাবিনেট বৈঠক আজ প্রথম বাংলার মুখ্যমন্ত্রী, বা বলা ভালো বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাবিনেট বৈঠক করলেন। আমরা জানি ইতিমধ্যে 5 জন মন্ত্রী পূর্ণমন্ত্রী হিসেবে তারা শপথ নিয়েছেন। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পল রয়েছে, দিলীপ ঘোষ রয়েছে, নিশীথ প্রামাণিক রয়েছে, ক্ষুদিরাম টুডু রয়েছে, অশোক কীর্তনিয়া রয়েছে। তারা প্রত্যেকে তাদের সঙ্গে একটি ক্যাবিনেট বৈঠক হয়। তার আগে অবশ্য তিনি নবান্নে গিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেছেন এবং এরপর তিনি একটি ক্যাবিনেট বৈঠক করেছেন। সেখানে শিল্প দপ্তর বা ভূমি ও রাজস্ব দপ্তরের যারা সচিব ছিলেন সেক্ষেত্রে উপস্থিত ছিলেন সুব্রত গুপ্ত। এক্ষেত্রে ক্যাবিনেট বৈঠকে মোট 6টি মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই 6টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব এবং আমি প্রথমে যেটা বলে রাখতে চাইবো, এই 6টি সিদ্ধান্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তার কারণ আমরা দেখেছি যে ক্ষমতায় আসার আগে বিজেপির যে প্রচার ছিল, সেই প্রচারকালীন ক্ষেত্রে বারবার করে অনুপ্রবেশ ইস্যু দেখা গিয়েছিল, অনুপ্রবেশ ইস্যু নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল, অনুপ্রবেশ ইস্যুতে জোর দেওয়া হয়েছিল। এইবার সেই অনুপ্রবেশ ইস্যুকে মাথায় রেখে কিন্তু কার্যত বিজেপির তরফ থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি একেবারে ধাপে ধাপে প্রথম সিদ্ধান্তগুলোর কথা বলবো। এক্ষেত্রে প্রথম যেটা বলবো, বাংলার যে 93% ভোটার যারা ভোট দিয়েছেন, বা সর্বোপরি সাধারণ মানুষকে এবং যারা নির্বাচন কমিশনের যারা অবজারভার ছিল, যারা স্পেশাল অবজারভার ছিল, পুলিশ কর্মী এবং গোটা নির্বাচন কমিশনের যারা কর্মীরা ছিল, তাদেরকে নতমস্তকে প্রণাম জানিয়েছেন। শুরুতেই শুভেন্দু অধিকারী, বাংলার নবম মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী, তিনি প্রণাম জানিয়ে একেবারে শুরু করেন এবং তারপরে কিন্তু বেশ কয়েকটা যে বিষয় আমি বলছিলাম যে 6টি যে একেবারে 6টি ঘোষণা করা হচ্ছে, সেক্ষেত্রে এই প্রথম ঘোষণার মধ্যে কিন্তু তাদের সবাইকে নির্বাচন কমিশন এবং জনগণকে 93% ভোটার যারা রয়েছে তাদেরকে সহ একেবারে নতমস্তকে প্রণাম জানানো হয়েছে বিজেপির উপর আস্থা রাখার জন্য। দ্বিতীয়ত সেটা হয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির এই গোটা কর্মকাণ্ডে 321 জনের মৃত্যু হয়েছিল 2021 বা তার আগের সময় থেকে, যে একেবারে নির্বাচনী হিংসা থেকে শুরু করে শুধুমাত্র বিজেপি করে বলে তাদেরকে মৃত্যু বা তাদেরকে হত্যা করা হচ্ছে, এরকম বহু ঘটনা রয়েছে। এরকম 321 জনের মৃত্যু হয়েছিল এবং ঠিক সেই বিজেপির 321 জনকে কিন্তু কার্যত 321 জনের পরিবারের যাতে সামাজিক এবং কোনো কল্যাণকর কোনো সমস্যা না হয় এবং তাদের একেবারে গোটা দেখভালের দায়িত্ব কিন্তু সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে। তার সঙ্গে সঙ্গে তাদের যে হত্যা, সেই হত্যার বিচারের জন্য প্রক্রিয়াকরণ শুরু হবে, তেমনটাই কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। এছাড়াও আমি যেটা আরো একটু বলতে চাইবো, জমি ট্রান্সফার, যেটা আমি বলছিলাম যে অনুপ্রবেশকারী, এই অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু কার্যত বিজেপি একেবারে কোনো রকম ভাবে ছাড় দিতে চাইছে না। ঠিক সেই জায়গায় অনুপ্রবেশকারী আমরা দেখেছিলাম এর আগেও কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছিল যে অনুপ্রবেশ রুখতে ফেন্সিং লাগাতে হবে। সেক্ষেত্রে রাজ্যের কাছে জমি চাওয়া হয়েছিল, কোনোভাবে সেইটার জট কিন্তু কাটছিল না। রাজ্য চিঠি করছিল কেন্দ্রকে, কেন্দ্র চিঠি করছিল রাজ্যকে, এবং শেষ পর্যন্ত অমিত শাহ দপ্তর কার্যত পরিষ্কার করে বলে দেয় যে বিজেপি ক্ষমতা এলে একেবারে কেন্দ্র সরকার কিন্তু এই ফেন্সিং এর কাজ করবে। সেই অনুযায়ী শুভেন্দু অধিকারের সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 45 দিনের মধ্যে এই একেবারে মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব তারা কিন্তু এই 45 দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া সেরে ফেলবে। কেন্দ্র সরকারকে বা বিএসএফকে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া তারা সেরে ফেলবে। জমি দিয়ে তাদেরকে কিন্তু ফেন্সিং করার কাজে এগিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে ফেন্সিং কিন্তু শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে একেবারে ভারত বাংলাদেশের যে অবাধ যাতায়াত বা অবৈধ যাতায়াত, সেইটা কিন্তু কার্যত বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে যদি বলি, সেক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর ধরে আয়ুষ্মান ভারত নিয়ে জল করা হয়েছিল, আয়ুষ্মান ভারতকে বন্ধ করে রাখা হয়েছিল। এই আয়ুষ্মান ভারত কিন্তু এইবার চালু করা হলো এবং বলে রাখতে হবে এই আয়ুষ্মান ভারতে কিন্তু রীতিমতো 5 লক্ষ টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স এবং তার পাশাপাশি কিন্তু গোটা ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ সুচিকিৎসা পেয়ে থাকেন, এমনটাই কিন্তু খবর। এবং এই আয়ুষ্মান ভারত কিন্তু চালু করা হবে, যেটা তৃণমূল সরকার কিন্তু কোনোভাবে চালু করতে দেয়নি। তার পরিবর্তে কিন্তু এই স্বাস্থ্যসাথী চালু করেছিল
করেছিল পশ্চিমবঙ্গ সরকার, যেটা প্রাক্তন তৃণমূল সরকার। এক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত কিন্তু চালু করা হলো। অন্যদিকে প্রধানমন্ত্রীর ফসল যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা, কেন্দ্রীয় স্কিম, এইরকম বহু স্কিম, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আটকে রাখা হয়েছিল, যেটা চালু করা হয়নি, সেই সমস্তগুলো কিন্তু চালু করার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেটা আজ থেকে এই ক্যাবিনেট বৈঠকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এইটা। এবং সেক্ষেত্রে 8,65,000 আবেদন যেইটা রাজ্য সরকারের কাছে, জেলা শাসকের কাছে পৌঁছেছিল, কিন্তু কোনোভাবে সেইটা এমএসএমই কে পাঠানো হয়নি, কেন্দ্রীয় এমএসএমই দপ্তরকে, সেইটা কিন্তু পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। অন্যদিকে আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার যারা রয়েছে, তারা কেন্দ্র সরকারের যে সমস্ত ট্রেনিং হতো সেই ট্রেনিংয়ে কিন্তু কোনোভাবে যুক্ত হতেন না, সেই অফিসারদের কিন্তু এইবার কেন্দ্র সরকারের ট্রেনিংয়ে যুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে একেবারে অন্য রাজ্যে যেরকম নিয়ম মেনে চলে, সেই নিয়ম মেনেই চলতে হবে কেন্দ্র এই রাজ্যের ক্যাডারদের, সেই রকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যেটা আমরা জানি যে সিআরপিএস বা সিআরপিসি বা আইপিসি, এই ধারায় কিন্তু কাজ হচ্ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেইটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বিএনএসএই কাজ হবে, এমনটাই কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। অন্যদিকে একেবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা অমিত শাহ এর আগে জানিয়েছিল, যে 5 বছর যারা এই দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি হয়নি, 2014-এর পর থেকে তারা চাকরি পায়নি, সাধারণ মানুষ বা একেবারে বেকার যুবক যারা পড়াশুনো করেছে, যারা যুক্ত, একেবারে উপযুক্ত, তাদের বয়স সীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত এইটা, যে তাদের বয়স সীমা, কোনোটা চাকরির পরীক্ষার বয়স সীমা ছিল 30 বছর, সেইটা বাড়িয়ে 35 বছর করে দেওয়া হলো। কোনো চাকরির বয়স সীমা ছিল 32 বছর, সেটা বাড়িয়ে 37 বছর করে দেওয়া হলো। কার্যত সরকারি চাকরির ক্ষেত্রে এটা যারা পড়াশুনো একেবারে যোগ্য ছাত্রছাত্রী বা যোগ্য চাকরি প্রার্থী, তাদের জন্য একটা চূড়ান্ত ভয়ঙ্কর সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এক্ষেত্রে এই 6টি সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। তার পাশাপাশি আরজিকর বা ডিএ বা এই সমস্ত যে সমস্ত ইস্যু ছিল, যেটা সরকারে আসার আগে হয়েছে, সেই ইস্যুগুলোকে নিয়েও কিন্তু তারা আগামী সোমবার ক্যাবিনেট বৈঠক করবে, এমনটাই কিন্তু জানিয়েছে। এদিক থেকে আমি যদি বলি, সেক্ষেত্রে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে কথা জানানো হয়েছে জনগণনার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে 2025 সালে জুন মাসে সার্কুলার জারি হয়েছিল, যে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, যে জনগণনার কাজ শুরু করতে হবে, সেইটা আটকে রাখা হয়েছিল। এইবার আজ থেকেই সেই সার্কুলার মেনে কাজ শুরু হবে, এমনটাই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিলেন যে এই যে সার্কুলার যেটা আটকে রাখা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, সেই সার্কুলারকে এবার বাদ দিয়ে একেবারে সেই সার্কুলারকে একেবারে চালু করতে হবে, এবং যেটা তৃণমূল আটকে রেখেছিল সেই সমস্ত একেবারে অলিখিত ঘোষণাকে বাদ দিয়ে এইবার রাজ্য কিন্তু কেন্দ্র সরকারের এই সার্কুলার মেনেই কাজ করবে এবং জনগণনা শুরু হয়ে যাবে ইতিমধ্যে। সেটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ক্ষেত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্যদিকে তিনি শুভেন্দু অধিকারী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কোনো প্রকল্প, যেটা অনগোয়িং প্রকল্প রাজ্যের ক্ষেত্রে, সামাজিক প্রকল্প, কোনো প্রকল্প বন্ধ হবে না। কার্যত প্রথম যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকে কিন্তু একেবারে বিস্ফোরক সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তের পর এটা পরিষ্কার যে বিজেপি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লং টার্মে ভাবছে এবং সাধারণ মানুষের জন্য ভাবছে। ফলে সব মিলিয়ে এইটাই দেখার যে এই বিজেপি সরকার আর কি ক্যাবিনেট বৈঠক করে এবং ক্যাবিনেট বৈঠকে আর কিভাবে কি সিদ্ধান্ত নিতে চলেছে। কিন্তু এটা পরিষ্কার আপাততভাবে যে এই মুহূর্তে যে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি সামাজিক প্রকল্পগুলো যাতে বন্ধ না হয়, সেই বিষয়গুলো ঘোষণা করে কার্যত নজিরবিহীন ক্যাবিনেট বৈঠক করলেন। প্রথম ক্যাবিনেট বৈঠকে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে দেখার এখন আগামীতে কোন দিকে এগোয়, কিভাবে রাজ্যকে পরিচালনা করার কথা ভাবছে শুভেন্দু অধিকারী বা তার সরকার, সেদিকেই নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল।